নমস্কার, আমি রজত চৌরমুখী এসএসএন-এ আপনাদের আরো একবার স্বাগত। মাঝের কয়েকদিনের একটু গ্যাপ নিয়ে আবার মাঠে নামছে ইস্ট বেঙ্গল। আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এ তারা মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলে একদম নিচের দিকে থাকা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। যেই কেরালা ব্লাস্টার্সকে ইতিমধ্যেই মোহনবাগান কিন্তু তাদের যে ম্যাচে মুখোমুখি হয়েছিল তাতে রীতিমতো পর্যদস্ত করে দিয়েছে। কালকে ইস্ট বেঙ্গলের টিম কি হতে পারে, কালকে ইস্ট বেঙ্গল কোন ফরমেশনে খেলবে এবং কালকে জেতার সম্ভাবনা কতটা, এই নিয়ে আমরা আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন দুই দিকপাল ফুটবলার। আমার ডান দিকে বিকাশ মাঝি, আপনাদের প্রত্যেকের প্রিয়, এবং আমার বাঁ দিকে অ্যালভিটো ডিকুনা। আমি সবার প্রথমে বিকাশদার কাছে যাই। বিকাশদা, এবছরে ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স, এ যাবৎ 4 ম্যাচে 7 পয়েন্ট, 8টা গোল করেছে, 3টে গোল খেয়েছে। এই পারফরমেন্সে কি তুমি আপাতত খুশি? না, আমি তো খুশি না। আমরা প্রতি বছরই স্বপ্ন দেখি যে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, কারণ এটা বোধহয় 12তম আইএসএল হচ্ছে। এখন আমরা এক বছরও আমাদের ক্লাবে ভারতবর্ষের যত ট্রফি আছে সব ট্রফি আমাদের ক্লাবে আছে, কিন্তু এই আইএসএলটাই নেই। তাই আমি বারবারই বলে থাকি যে আমাদের জীবিত দশায় যেন আমরা একবার দেখে যেতে পারি যে আইএসএলটা আমরা চ্যাম্পিয়ন হতে পারি। হতাশা না, অ্যাকচুয়ালি হতাশা কি বলবো, 12তমার মধ্যে আমরা এবছর প্রথম দুটো ম্যাচ আইএসএলে পরপর দুটো ম্যাচ 12 ওভারের মধ্যে একবার আমরা জিততে পারি। সুতরাং আমরা আশা করেছিলাম যে আমাদের থার্ড ম্যাচটা আমরা যে ম্যাচটা হারলাম হায়দ্রাবাদের কাছে, তারপরের ম্যাচটা জামশেদপুরের কাছে, তারপরের ম্যাচটা আমরা ড্র করলাম। ঠিক আছে, মেবি একদিন একটা ফল্ট হলো, ঠিক আছে, খারাপ খেললো টিম, বাট তার পরের দিনও যে ম্যাচটা ড্র হয়ে গেছে সেটা আমাদের স্বপ্ন। না, এবছর যেভাবে লিগ হচ্ছে, আইএসএল যেভাবে হচ্ছে, এবারে দেখুন চ্যাম্পিয়নশিপের মধ্যে হয় আইদার ইস্ট বেঙ্গল অর মোহনবাগান। আর কোনো আমি চ্যাম্পিয়নশিপের দাবিদার দেখছি না। হয়তো একটু ফাইট করতে পারে বেঙ্গালুরু এফসি, হয়তো একটু ফাইট করবে। বোম্বের খেলাটাও আমি দেখিনি, বোম্বে হয়তো হলেও কিছু করতে পারে, কিন্তু সম্ভাব্য চ্যাম্পিয়ন আইদার ইস্ট বেঙ্গল অর মোহনবাগান। এটা আমাদের। আমি তো অ্যালভিটো কাছে আছি। অ্যালভিটো, প্রতিটা ম্যাচে আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিস করছি তোমার সঙ্গে, এবং প্রতিটা ম্যাচে আমরা চেষ্টা করছি যে ইস্ট বেঙ্গলের প্লেইং 11 কি হবে সেটা আগের থেকে একটু প্রেডিক্ট করা। আমরা দেখতে পাচ্ছি যে তুমি আগে থার্ড ম্যাচে এবং ফোর্থ ম্যাচে দুবারই বলেছিলে, এবং কোয়াইট রাইটলি, যে উইনিং কম্বিনেশন টিমটা এখনো ঠিক করতে পারছে না। সো কালকের ম্যাচে, আগামীকালের ম্যাচে ইস্ট বেঙ্গল কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার খেলবে আমরা যদি তোমার সাথে আলোচনা করি। গোলে দেখো, সত্যি কথা বলতে এই কোচের আন্ডার প্লেয়ার কোথায় খেলবে, কখন খেলবে, এইগুলো বলা খুব টাফ। কারণ হচ্ছে ও এতটা এক্সপেরিমেন্ট করে, সেটাই কিন্তু আমাদের প্রেডিকশন করা খুব টাফ। কিন্তু আমি যে কিছু ট্রেনিংস ভিডিওগুলো নোট করলাম, কিংবা তো এইগুলো দেখে যেটা আমার মনে হলো, হয়তো কালকের ম্যাচে বিষ্ণুকেও লেফট ব্যাক স্টার্ট করতে পারে, এডমন্ডকে হয়তো রাশিদের পাশে রাখতে পারে। তো এইগুলো যদি কালকের ম্যাচেই করতে হয়, তাহলে ক্র্যাসপো যখন চোট ছিল, সেই ক্র্যাসপোর জায়গায় এডমন্ডকে ওখানে নামায়নি কেন? এই এডমন্ড ওই জায়গায় খেলে একটা ম্যাচে দুর্দান্ত গোল করেছে, তারপরের ম্যাচ ওকে ওই জায়গায় স্টার্ট করেনি কেন? অ্যান্টনকে কেন নিয়েছে? পরের অংশটা আসছি, আগে আমরা লেটস ডিসকাস অন দ্য প্রবাবল 11। প্রবাবল লেভেল দেখো, আমি তোকে ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি যে দেখলাম, কে আমার যে এক্সপিরিয়েন্স এবং আমার মাইন্ডটা বলে আমাকে, যেটা ট্রেনিংটা একটুখানি দেখে, বিষ্ণু হয়তো লেফট ব্যাক শুরু করতে পারে, জিকসন আনোয়ার, গোলে তো ডেফিনেটলি আমাদের গিল, রাকিব, এডমন্ড, রশিদ, একদিকে মহেশ, একদিকে বিপিন, একটু সামনের দিকে মিগেল, আর উপরে এজেজারি। তো এই টিম যদি হয়, আমি বলবো না খারাপ, ভালোই টিম, কিন্তু একটাই জায়গায় শুধু আমার একটু মেবি একটু আমার কনফিউজিং লাগছে, সেটা হচ্ছে দ্য লেফট ব্যাক পজিশন। কারণ বিষ্ণুকে আমরা সবসময় অ্যাজ আ অ্যাটাকিং প্লেয়ার দেখি, কারণ অ্যাটাকিং প্লেয়ারদের কি হয়, সবসময় ডিফেন্সিভ কোয়ালিটি একটু খারাপ থাকে। তো ও যদি ওই জায়গাটাকে যদি রাখতে পারে, এটা আমার মনে হয় অস্কার ব্রোজনের কাছে কিংবা ইস্ট বেঙ্গলের কাছে একটা বিশাল বড় একটা পাওনা হয়ে যাবে। কারণ প্রতিপক্ষ কিন্তু একেবারে পয়েন্ট টেবিলে পিছনের দিকে থাকে কেরালা ব্লাস্টার্স। সেখানে যদি একদিক থেকে বিষ্ণু এবং বিপিন দুজনে যদি লেফট উইংটা ধরে খেলে, তুমি যেটা বলছিলে যে ও অ্যাটাকিং কোয়ালিটি ওর বেশি, তাহলে কিন্তু আক্রমণের ঝাঁজ বেশি বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যেটা জানতে চাইছি যে কালকে কি ফার্স্ট প্লেইং 11-এ ক্রেসপোর থাকার সম্ভাবনা আছে? দেখো,
ও কতটা রিকভার হয়েছে সেটা দেখার ব্যাপার আছে। ওকে ক্রেসপোকে দরকার আছে বলে আমরা ওকে কোচ কিংবা ম্যানেজমেন্ট তাড়াগুলো করে যদি টিমে নামাতে যায়, হয়তো একটা ম্যাচ হয়তো কিছু সময় হয়তো মাঠে কাটাবে, তারপরে হয়তো আবার 2-4টে ম্যাচ বাইরে থাকবে। তার থেকে ভালো আমি বলবো ক্রেসপো যদি 100% ফিট না থাকে তাহলে ওকে আরেকটা ম্যাচ চান্স দাও, কিংবা এই দুটো ম্যাচ ক্রেসপো ছাড়াই জেতা উচিত। এই দুটো ম্যাচ ইস্ট বেঙ্গল যদি না জিতে তাহলে চ্যাম্পিয়ন স্বপ্ন দেখে লাভ নেই। তো ক্রেসপোকে আমার মনে হয় যতটা প্রিজার্ভ করে রাখতে পারে ততই ভালো। বাট ইফ ক্রেসপো ইজ 100% ফিট, ডেফিনেটলি ক্রেসপোকে খেলানো উচিত। কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো ক্রেসপো লাস্ট কয়েক মিনিট কিংবা বেঞ্চে হয়তো থাকতে পারে, কিন্তু প্লেইং 11-এ আমার মনে হয় না কালকের ম্যাচে ক্রেসপো স্টার্ট করতে পারে। বিকজ দ্য ফরেনার চিরকাল একটা ইস্যু। এবছর যেমন আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল এজেজারিকে এনেছে, ইউসুফ এজেজারি 4টে গোল করেছে, প্রথম ম্যাচেই 4 গোল করে, প্রথম দুটো ম্যাচেই 4 গোল করেছিল এবং প্রচুর অপরচুনিটিও ক্রিয়েট করছে, মিসও করছে। কিন্তু স্ট্রাইকারের একটা যে ইস্টবেঙ্গল ক্লাবের দীর্ঘদিন ছিল একটা অভাব পূরণ হয়েছে। কিন্তু আরেকজন যে ফুটবলার অ্যান্টন, এই অ্যান্টন কি এখন সময় এসেছে অ্যান্টনকে বাদের তালিকায় ফেলে দেওয়ার, নাকি অ্যান্টনের সম্ভাবনা আছে? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার দেখে ভালো লাগলো না খুব একটা, যে আমার একদমই ভালো লাগেনি ওকে। তারপরে ওই যে ম্যাচটা ওকে ফার্স্ট 11-এ খেলালো, ওই দিন ওকে খেলানো উচিত হয়নি। তার কারণ এসছে জেড ল্যাক আছে, অর্ধেক প্লেয়ারের না, অর্ধেক প্লেয়ারের নাম জানে না টিমের সাথে। ফুটবল খেলা তো অত এখন সহজের ব্যাপার না যে দেশপুরে মাঠে নেমে গেলাম খেলে দিলাম। ফিটনেস লেভেল দরকার, সব কিছু দরকার, টিম কম্বিনেশান দরকার। তাই আমার মনে হয় কোচ খুব তাড়াহুড়ো করলো, হঠাৎ করে নামিয়ে দিল। ওকে দরকার ছিল কোনো ম্যাচ জিতলো, 2-3 গোলে জিতছি, তখন 10-15 মিনিট লাস্টে দিয়ে খেলিয়ে টিমের সাথে নিয়ে এসে ওকে ফার্স্ট ম্যাচটা যেদিন খেলালো তখন থেকেই ওর কনফিডেন্স লেভেলটা আরও তলানিতে চলে গেল। তার পরের ম্যাচে নামিয়েছিল কিছুক্ষণের জন্যে। আমার এখনও পর্যন্ত কোনো পজিটিভ ওর মানে খেলা সেরকম ভালো লাগেনি। অ্যালভিটো যে টিমটা বলছিল, যে আমরা প্র্যাকটিসও দেখছিলাম, অ্যালভিটো যে টিমটা বলছিল, তোমার কি মনে হচ্ছে যে এটাই প্রবাবল 11 নাকি এটাকে অন্যভাবে ভাবা উচিত? দেখুন, এটা অ্যাকচুয়ালি অস্কার উনি টিমটা নিয়ে ঘাটাঘাটি করেন, সারাক্ষণ প্র্যাকটিস করেন। অ্যালভিটো হয়তো ওদের প্র্যাকটিস দেখেছে, আমি ওদের প্র্যাকটিস দেখিনি, তাই ওটা ওপিনিয়ন দিয়েছি। আমি কোনো প্র্যাকটিস দেখিনি, আমি জাস্ট ইনফরমেশন যেটা পেয়েছি যে কালকের ম্যাচে লেফট ব্যাকে জয়গুপ্তার জায়গায় স্টার্টিং হ্যাঁ, তাতে হয়তো ওপেন অ্যাটাকে খেলতে যাচ্ছে, যার কারণ হচ্ছে যার সাথে খেলবো তার পয়েন্ট টেবিলে তার 0 পয়েন্ট আছে, সুতরাং ও ডবল অ্যাটাকের দুটো উইঙ্গারকে দিয়েই খেলাবে। আর যেটা অ্যালভিটোও বলেছে, ওর হয়তো ক্যাপাসিটি, ট্যাকেলিং ক্যাপাসিটি কম আছে, কিন্তু আমার মনে হয় ওই ধরুন 3-5-2-এ চলে যাচ্ছে টিম খেলতে। 3 জন ডিফেন্ডার হয়ে গেল, ওকে ধরুন অ্যাটাক দুজনকেই লেফট দিক থেকে অ্যাটাকিং করানোর জন্য, অ্যাটাকটা বাড়ানোর জন্য। মানে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এবছরের আইএসএল আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে গোল। তার মানে ইস্টবেঙ্গল কালকে ফুল ফ্লেজেড আক্রমণাত্মক ফুটবল খেলবে, যাতে গোলের সংখ্যাটা বাড়ানো যায়, তার সেই কথা মাথায় রেখেই কম্বিনেশন। দেখো অবশ্যই, আর দেখো কেরালা ব্লাস্টার্সের কোনো পয়েন্ট নেই, ইস্টবেঙ্গল অলরেডি 5 পয়েন্ট পিছিয়ে আছে। তো ইস্টবেঙ্গলকে যদি মোহনবাগান কিংবা জামশেদপুরের সাথে যদি টক্কর দিতে হয়, তাহলে এই দুটো ম্যাচ পরপর জিততে হবে। আমি বাকিগুলো ম্যাচকে আর ধরবো না কিংবা বেশি চিন্তা ভাবনা করবো না। 14 তারিখ আর 21 তারিখ যে কেরালা ব্লাস্টার্স, মোহামেডান্স আরেকটা টিম যার কোনো পয়েন্ট নেই, তো ওদের বিরুদ্ধে জিততেই হবে। সেটা তুমি ফরমেশন যা কিছুই কর, 3-3-5-2 করো কিংবা 4-1-4-1, 4-4-2, যে কোনো ফরমেশন। কিন্তু আমার মনে হয় এই টিম যদি চ্যাম্পিয়ন হতে হয় কিংবা এই টিম যদি 3 পয়েন্ট চায় কালকের ম্যাচে, আমার মনে হয় মিঙ্গেল ইজ আ কি ফ্যাক্টর। মিঙ্গেল যদি খেলে তাহলে আমার মনে হয় এই টিমটার পজিটিভনেস অনেক বেশি, ক্রিয়েটিভনেস অনেক বেশি, পাস বাড়ানোর অপশনসগুলো অনেক বেশি। আর কালকের যদি টিমে তুমি দেখো, মহেশ যদি কামব্যাক করে, মহেশ, এডমন্ড, মিঙ্গেল, বিপিন আর এজেজারে, এরা যদি কম্বাইন না করতে পারে, এরা যদি গোল না করতে পারে, তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গলকে এই বছর অবধি মানে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা ভুলে যেতে হবে। আমরা শুনলাম 2 প্রাক্তনীর কথা, খুব সঠিকভাবে একটা বিশ্লেষণের চিত্র ফুটে উঠলো যে কালকের ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে নেমেছে, প্রতিপক্ষ এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে আছে, একদম নিচের দিকে রয়েছে। ইস্টবেঙ্গলকে যদি মোহনবাগানের সঙ্গে চ্যাম্পিয়নের রেসে থাকতে হয়, ইস্টবেঙ্গলকে কিন্তু কালকে শুধু জিতলেই চলতে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। কারণ আগামী দিনে যে কয়েকটা ম্যাচ ইস্টবেঙ্গলের পরপর যে দুটো ম্যাচ আছে, তারা কিন্তু
প্রবাবলি এই মুহূর্তে পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দুটো দুর্বলতম টিম হিসেবেই দেখা হচ্ছে, অ্যাটলিস্ট পয়েন্টের নিরিখে। ফুটবলের মাঠে যা খুশি যেমন তেমন হতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল এবছর যা টিম রয়েছে তাতে কিন্তু এই দুই প্রাক্তন ফুটবলার তারা কিন্তু মনে করছে যে এবার যদি না হয় তাহলে কোন বার, এবার তো সব থেকে সেরা সুযোগ। সেই সুযোগের যে শুরুয়াতটা যেভাবে হয়েছিল প্রথম দুটো ম্যাচ জয় দিয়ে, তাতে অনেকটাই কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা তারা কিন্তু অনেকটাই আশান্বিত ছিল যে ইস্টবেঙ্গল এবার সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু তারপরের দুটো ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু তার সমর্থকদের, তার ফরমার ফুটবলারদের অনেকটাই ব্যথিত মনে ফেলে দিয়েছে। তাহলে আবার নতুন করে ইস্টবেঙ্গলের যে পয়েন্ট টেবিলে আবার উপরে ওঠার যাত্রাটা আগামীকালের ম্যাচ দিয়ে শুরু হবে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কেমন খেলে, কি কম্বিনেশনে খেলে এবং জয় পায় কিনা, আদৌ জয় পায় কিনা, পেলে কবলে বা জয় পাবে, এ নিয়ে আমাদের সবার নজর আগামীকালের ম্যাচে থাকবে।